প্রিলিউডস বাই টিএস ইলিয়েট। ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব টিএস ইলিয়েটের লেখা বিখ্যাত 4টি কবিতার সমন্বয়ে গঠিত প্রিলিউডস নিয়ে, যেটা তোমাদের আপকামিং পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টারের সিলেবাসের অন্তর্ভুক্ত। আশা করি যারা যারা আগামীতে পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য প্রিপেয়ার হচ্ছ তারা ইতিমধ্যে প্রিপারেশন শুরু করে দিয়েছো। যদি না করে থাকো, টিএস ইলিয়েটের প্রিলিউডসের উপরে আজকের এই ক্লাসটি কিন্তু তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতির জন্য ভীষণ হেল্পফুল হবে। তাই ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, এবং যারা যারা এই চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। পাশাপাশি আমাদের চ্যানেলে তোমরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের ফুল কোর্স পেয়ে যাচ্ছ আমাদের পেইড মেম্বারশিপ গ্রুপে। প্রত্যেকটি টেক্সট রিলেটেড ক্লাস থাকছে যেখানে, এবং প্রশ্ন উত্তর সহ প্র্যাকটিস সেট থাকছে, সঙ্গে থাকছে ওয়ান লাইনার ডিসকাশনও। পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের পেইড মেম্বারশিপ কোর্সের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। পাশাপাশি পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের ফুল সিলেবাস বেসড নোটস এবং প্রশ্ন উত্তর সহ প্র্যাকটিস সেট পেতে চাইলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারো। আশা করি এই সমস্ত নোটস এবং এই প্র্যাকটিস সেটগুলি আগামী পরীক্ষাতে তোমাদেরকে যথেষ্ট হেল্প করবে। এবং যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। তো প্রিলিউডস হলো টিএস ইলিয়েটের একটা বিখ্যাত ওয়ার্ক, যেটা 4টা কবিতার সমন্বয়ে গঠিত, যেটা 1908 থেকে 12 সালের মধ্যে লেখা হয়েছিল। যখন ইলিয়েট তার 20 দশকের গোড়ায় ছিলেন তখন কিন্তু এই কবিতাটি আমরা দেখতে পাই, এবং পরবর্তীতে 1917 সালে ইলিয়েটের প্রথম যে কালেকশন প্রুফক অ্যান্ড আদার অবজারভেশনস, এই কালেকশনে এই প্রিলিউডস প্রকাশিত হয় বা সংগৃহীত হয়েছিল। তাহলে বলতে গেলে প্রিলিউডস হচ্ছে আধুনিক নগর জীবন, মানে সিটি লাইফের যে পরিশ্রম, অপচয় এবং বিচ্ছিন্নতা সম্পর্কে লেখা। এই কবিতাটিতে আমরা একটা নামহীন শহরকে পাই, যেটা একটা নোংরা জায়গা, যেখানে মানুষ নিজেদের অজান্তেই তারা একঘেয়ে দৈনন্দিন রুটিনের অংশ হয়ে উঠেছে। এই কবিতাটি পরিশ্রম এবং একাকিত্বের দ্বারা কিন্তু চিহ্নিত করা হয়েছে। এই কবিতার দ্বারা পরামর্শ দেওয়া হচ্ছে যে নগর সমাজ মানুষকে একের পর এক বিচ্ছিন্ন করে তুলছে, শেষ পর্যন্ত তাদের সম্পূর্ণ ব্যক্তিত্বই মুছে ফেলছে, এমনকি তাদের নৈতিকতাকেও ধ্বংস করছে। কবিতার এই যে শহরটি কবিতাতে দেখানো হয়েছে, সেটা একটা নোংরা জনশূন্য স্থান হিসেবে উপস্থাপন করা হয়েছে। সেখানে শুকনো পাতার ময়লা আবর্জনা এই সব কিছু উড়ে বেড়াচ্ছে, ফুটপাতে খবরের কাগজ ছুঁড়ে ফেলা হয়েছে, ভাঙা পর্দা, চিমনির পাত্র রয়েছে, রাস্তায় স্টেক, ধোঁয়া, বাসি বিয়ারের গন্ধ পাওয়া যাচ্ছে, বাড়ির চারিদিকে ময়লা দেখতে পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে নগর জীবনের সবচেয়ে প্রাচুর্যপূর্ণ পণ্য হলো এই বর্জ্য বা ক্ষয়। প্রথমে এই শহরটিও পরিত্যক্ত বলে মনে করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তোমার পা, এই যে একটা অস্পষ্ট উল্লেখ পাওয়া গিয়েছিল, এটা ছাড়া আর কিন্তু কোনো মানুষের উল্লেখ এই কবিতাতে পাওয়া যায়নি। তাহলে এই যে উল্লেখ, যেটা প্রায় সর্বনাশের পরে পরিত্যক্ত পরিবেশ তৈরি করেছিল, এবং যখন মানুষ দেখা দিয়েছিল তখন তারা যে শহরে বাস করে তার মতোই নোংরা এবং হতাশাজনক সেই শহরও, সেটা আমরা দেখতে পাই। তাদের কাদাযুক্ত পা মাটিতে মারিয়ে তারা যাচ্ছে, তাদের হাতের তালু নোংরা, তাদের পায়ের তলা হলুদ, মানে তারা যে রোগগ্রস্ত সেটাই বোঝানো হয়েছে। তো মনে হচ্ছে এখানে যে শহরটা নিজেই যেন সেখানে বসবাসকারী মানুষের মধ্যে একটা সংক্রামক রোগ ছড়াচ্ছে। মানে মানুষ যে তার নিজস্ব শরীরই নিয়ন্ত্রণ করতে পারছে না, শরীর নিয়ন্ত্রণ থেকেও বিচ্ছিন্ন, সে তার জীবনের প্রয়োজনীয় রুটিনগুলি রোবটের মতোই অনুসরণ করে যাচ্ছে। তাদের জীবনযাত্রা কতটা নীরস, কতটা আনহাইজেনিক সেটাই দেখানো হচ্ছে। দিনের পর দিন একই গতিতে তারা চলছে, তারা কি করছে তারা নিজেই জানে না। তারা রোজই পর্দা খুলছে, কফি পান করছে, কাজে চলে যাচ্ছে। এইভাবে শহরগুলি কেবল একের পর এক মানুষকে কেবল অপরের থেকে বিচ্ছিন্ন করে যাচ্ছে, অর্থাৎ তাদের ব্যক্তিগত চাওয়া, চাহিদা, আকাঙ্ক্ষা থেকে মানুষগুলিকে বিচ্ছিন্ন করে যাচ্ছে তাদের এই ডাল, বোরিং এবং আনহাইজিনিক এই সমস্ত রুটিনের দ্বারা। তাহলে প্রিলিউডসে মানুষের আবেগ, পরিচয় ইত্যাদির
অভাব দেখতে পাচ্ছি আমরা। এখানে সময়ে ঘটে যাওয়া রুটিনগুলির পরপর বর্ণনা করা হয়েছে। প্রথমে সন্ধ্যা, তারপর সকাল, তারপরে রাত, অবশেষে বিকেল। তাহলে এই যে কবিতা, এই যে প্রিলিউডের 4টি কবিতা, এই কবিতাগুলোতে আধুনিক জীবনকে ঘড়ির কাঁটার দ্বারা কৃত্রিমভাবে নিয়ন্ত্রিত একটা যেন হিসেবে দেখানো হচ্ছে, যেটা মানুষকে মুক্তভাবে বসবাসের পরিবর্তে দিনের পর দিন অপ্রাকৃতিক রুটিন অনুসরণ করতে বাধ্য করছে। প্রথম এবং দ্বিতীয় কবিতায় দৈনন্দিন রুটিনের উপরে সবচেয়ে বেশি আলোকপাত করা হয়েছে, এবং এই যে শহুরে রুটিন, এটা চতুর্থ কবিতায় এসে একদম শীর্ষে পৌঁছেছে, যেখানে 4টা, 5টা, 6টা একই লাইনে একত্রিত করা হয়েছে। তারপরে সাধারণত কি ঘটে সেগুলোর 3টে সংক্ষিপ্ত উদাহরণ তুলে ধরা হয়েছে। পুরুষরা দেরিতে ধোঁয়ার জন্য তাদের পাইপ ভরে রাখছে, সন্ধ্যায় সংবাদপত্র প্রকাশিত হচ্ছে, অস্পষ্ট বিবৃতি চোখে পড়ছে, ইত্যাদি ইত্যাদি। তবে এই যে ঘড়িভিত্তিক সময়, এই সময়ের তীব্র একটা যে চিত্রায়ন, এর পাশাপাশি কিন্তু খ্রিস্টান ধর্মের চিত্রকল্প এখানে দেখা দিয়েছে। আত্মা আকাশ জুড়ে প্রসারিত হচ্ছে। মানে কি? মানে যিশুর সেই ক্রুশবিদ্ধকরণের প্রতি ইঙ্গিত দেওয়া হচ্ছে, যেটা বোঝাচ্ছে যে আকাশ যেমন শহরকে ঘিরে রেখেছে, তেমনি নগর জীবনও একটা বৃহৎ খ্রিস্টান সম্প্রদায়কে সময়রেখার মধ্যে আবদ্ধ করে রেখেছে। এই যে সময়রেখা, এই সময়রেখার এই স্কেলটি সেই শহর জীবনের মুখোশকে ছোট করে তুলছে। তবে কবিতাটিতে কোনো ঘটনাই কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, যদিও যিশুর প্রতি একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে পার্থিব জীবনের অচল রুটিন থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে কবিতাটিতে এই ধরনের যে ইঙ্গিত, সেই ইঙ্গিত কিন্তু অস্পষ্ট। তো দেখো, প্রিলিউডসের প্রথম কবিতাটিতে আমরা দেখতে পাচ্ছি, দ্য উইন্টার ইভিনিং সেটলস ডাউন উইথ স্মেল অফ স্টেকস ইন প্যাসেজ ওয়েজ 6 o'clock। কি বলা হয়েছে? শুরুই হচ্ছে একটা সংমিশ্রণ দিয়ে। প্রথম লাইনটি যেন শীতের সন্ধ্যাকে স্থির এবং আরামদায়ক করে তোলে এবং একটা রোমান্টিক সুর তৈরি করে, যেটা রিডার্সদেরকে প্রকৃতির শান্ত আনন্দের ওপরে যেন কেন্দ্রীভূত এটা একটা কবিতা, সেই আশায় পরিচালিত করে। যাই হোক, দেখো দ্বিতীয় লাইনে কি বলা হয়েছে, উইন্টার ইভিনিং সেটেলস ডাউন, ইভিনিং চলে এসেছে, উইন্টার উইথ স্মেল অফ স্টেকস। তাহলে প্রথম লাইনে দেখো একটা রোমান্টিক শীতের আমেজপূর্ণ দৃশ্য, দ্বিতীয় লাইনেই হঠাৎ করে বিপরীত উস্কে দেওয়া হলো। কি না, পথে পথে স্টেকের গন্ধ দৃঢ়ভাবে শহরে ছড়িয়ে পড়ছে। তৃতীয় লাইনে আবার কি বলা হয়েছে, 6 o'clock, 6টা বাজে। দ্য বার্নড আউট এন্ডস অফ স্মোকি ডেজ অ্যান্ড নাও আ গাস্টি shower wraps the grimy scrapes of withered leaves about your feet, and newspapers from vacant lots the showers beat on broken blinds and chimney pots, and at the corner of the street a lonely cab horse steams and stamps. তাহলে দ্বিতীয় লাইনেই দেখছি শীতের সেই স্থির আরামদায়ক সেই চিত্রটার থেকে আমাদেরকে হঠাৎ করে বিপরীত দিকে নিয়ে যাওয়া হচ্ছে। 6টা বাজে, স্টেকের গন্ধ সারা পথে। তারপর নির্মমভাবে এটা যেন একটা প্রতিফলিত প্রকৃতির কবিতা হওয়ায় যে কোনো ভ্রান্ত ধারণাকে ছোট করে দেখানো হচ্ছে। তাহলে প্রথম লাইনের এই সুন্দর দৃশ্যের পরে এটা নির্মমভাবে প্রকৃতির ধারণাটাকে আমাদের কাছে ভ্রান্ত করে দিয়ে অন্য একটা দৃশ্য, আধুনিক শিল্পোন্নত শহরের যে দৃশ্য, যেখানে রুটিন 24 ঘন্টা সাজানো থাকে, সেই দৃশ্য তুলে ধরা হয়েছে। এইভাবে কবিতাটি তাৎক্ষণিকভাবে রিডার্সদেরকে একটা প্রত্যাশা দিয়েছে, যেটা অস্থিতিশীল, মানে সেটার স্থিতি নেই। কারণ দ্বিতীয় লাইনেই সেই প্রত্যাশাটা আমাদের চেঞ্জ হয়ে গেল। প্রথম লাইন দেখে আমরা শীতের আমেজপূর্ণ একটা প্রাকৃতিক কবিতা ভেবে ভুল করলেও পরের লাইনে দেখো এমনভাবে সেই প্রত্যাশাটাকে অস্থিতিশীল করে আমাদেরকে একটা বিপরীত চিত্র তুলে ধরে দেখানো হয়েছে। এমন একটি অবস্থা যেখানে মানুষদের তাদের নিজেদেরই জীবনের উপরে নিয়ন্ত্রণের অভাব এবং তারা তাদের চারপাশের ব্যস্ত শহরের দ্বারা কিন্তু স্তব্ধ হয়ে রয়েছে। চতুর্থ লাইনে আমরা দেখতে পাচ্ছি, দ্য বার্নড আউট এন্ডস অফ স্মোকি ডেজ, ধূমপায়ী দিনের পুড়ে যাওয়া প্রান্ত। মানে দ্বিতীয় লাইনে স্টেকের রান্নার চিত্র প্রতিধ্বনিত হয়েছিল, যেটা ধোঁয়া উৎপন্ন করেছিল। এটা একটা সিম্বল, ধূমপান যে করছে সেই ধূমপায়ী সন্ধ্যাকে সিগারেটের পুড়ে যাওয়া প্রান্তের সাথে তুলনা করা হচ্ছে। এটা
কবিতায় সেই আবর্জনার প্রথম উল্লেখ, নগর জীবনের সেই আবর্জনার, যে নগর জীবন মূলত ফেলে দেওয়া জিনিস দিয়ে গঠিত, সেই নগর জীবনকে তুলে ধরেছে। স্টেক ভাজার তীব্র সেই শব্দের পাশাপাশি ধূমপায়ীদের সেই শ্বাস প্রশ্বাস এবং নিঃশ্বাসের অনুকরণ করা হচ্ছে। এখানে আমরা এখানে আয়াম্বিক টেট্রামিটার দেখতে পাচ্ছি। তারপরে কি বলা হয়েছিল? অ্যান্ড নাও আ গাস্টি শাওয়ার র্যাপস, আর এখনো ঝড়ো বৃষ্টি তোমার পায়ের চারপাশে শুকিয়ে যাওয়া পাতার নোংরা টুকরো আর খালি জায়গা থেকে খবরের কাগজ ঢেকে দিচ্ছে। তাহলে প্রিলিউডসের প্রথমেই আমরা কি দেখলাম? না, সেখানে বক্তা কি দৃশ্যপট স্থাপন করেছেন? না, একটা শীতকালীন সন্ধ্যা এবং দিনটি শেষ হতে চলেছে। এটিকে এমন ভাবে বর্ণনা তিনি করেছেন যেন একজন ব্যক্তি এটিকে তিনি মূর্ত করে তুলেছেন। এবং এর পরবর্তীতে তিনি যে বৈশিষ্ট্যগুলি দেখাচ্ছেন সেটা কি? স্টেকের গন্ধ, রেস্তোরাঁ এবং বাড়িগুলি থেকে এই গন্ধ ভেসে আসছে এবং পথগুলি এই গন্ধতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। দিনটিকে পুড়ে যাওয়া হিসেবে চিত্রিত করা হয়েছে, একটা ক্লান্তিকর, অবশেষে স্থির হয়ে গিয়েছে। ঝোড়ো হাওয়া চলছে এবং দীর্ঘদিনের সেই ফেলে আসা নোংরা টুকরোগুলো যেন তোমার পায়ের কাছে আসছে। এখানে আমরা নিউজ পেপারের উল্লেখ পেয়েছি। এই যে নিউজ পেপার্স ফ্রম ভ্যাকেন্ট লটস, সংবাদপত্রের উল্লেখ রয়েছে। তারা খালি জায়গায় তাদের পূর্ববর্তী বিশ্রাম স্থল থেকে সরে যাচ্ছে। The showers beat on broken blinds and chimney pots, and at the corner of the streets and lonely cab horse steams and stamps, and then the lightning of the lamps. তাহলে এখন সত্যি বৃষ্টি হচ্ছে, অ্যাপার্টমেন্টগুলিতে আছড়ে পড়ছে এবং সেই যে ভাঙা পর্দা, চিমনির পাত্র, এগুলি ঝাঁকুনি দিচ্ছে। মানে শহরটির অবস্থা যে ভালো নয় সেটা এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে। মনে হচ্ছে যেন এটা ভেঙে পড়েছে। রাস্তার কোণে একাকী একটা ক্যাব ঘোড়া ডাকছে আর ডাকছে। আর কি দেখা যাচ্ছে? না, বাতির যে বিদ্যুৎ তার চমক। মানে শহরের দৃশ্য যেন ক্রমশ নাটকীয় হয়ে আসছে। দূরে একটা ঘোড়া তার মাটিতে তার পাটা তার খুর দিয়ে মাটিতে ঠুকছে, নাক দিয়ে গরম বাতাস বের করছে। মানে এই যে লাইনটা বাদবাকি সম্পূর্ণ পোমটা থেকে কিন্তু আলাদা। লাইটনিং অফ দ্য ল্যাম্পস মানে বিদ্যুতের যে চমকানি, ল্যাম্পের বিদ্যুতের চমকানি, এটা কি বর্ণনা করছে? রাতের সূচনা, কিভাবে সবাই তাদের ঘরে আলো জ্বালাচ্ছে এটা উল্লেখ করছে। তাহলে এই লাইনটি একটা সত্য তুলে ধরছে যে শহরের লোকেরা অনেক আগেই এই রাস্তা থেকে পালিয়েছে, তারা এখন নিরাপদে ভেতরে, বাড়ির ভেতরে ঢুকে গিয়েছে। দ্বিতীয় স্তবকে আমরা কি দেখছি? দ্য মর্নিং কামস টু কনসিয়াসনেস অফ ফেইন্ট স্টেল স্মেলস অফ বিয়ার ফ্রম দ্য sawdust template streets with all its muddy feet that prays to early coffee stands. সকালের একটা চেতনা ফিরে এসেছে বিয়ারের মৃদুবাসী গন্ধে, কাঠের মাড়াই করা রাস্তা থেকে, কাঠের মাড়াই করা রাস্তা থেকে সমস্ত কর্দমাক্ত পা দিয়ে যা ভোরের কফি স্ট্যান্ডের দিকে চাপা পড়ছে। মানে কি? না, এই অংশে আমরা দেখতে পাচ্ছি যে রাতের বাকি অংশ এড়িয়ে যাওয়া হচ্ছে। তাহলে প্রথম অংশে রাত হলো, সেটা দেখানো হলো, আলো জ্বালানো হলো, রাতটা পুরোপুরি পেরিয়ে গেল, তারপরের অংশটা তুলে ধরা হচ্ছে। এখানে আবারও সকাল হয়ে গেছে সেটা দেখানো হচ্ছে। এই যে মাঝখানে রাতের অংশটুকু বাদ দেওয়া, এটা ইলিয়েটের ব্যক্তিত্বের একটা আরেকটা উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই। শহরটিতে যেন চেতনা ফিরে এসেছে। কেমন? না, ঠিক যেমন মানুষ ঘুমিয়ে পড়ে, অচেতন হয়ে যায় এবং তারপরে সকালে যখন জেগে ওঠে তখন যেমন আবার চেতনা ফিরে আসে, ঠিক সেরকম। এই সময় আমাদেরকে পোয়েট কি দেখাচ্ছেন? যে বাসি বিয়ারের গন্ধ। মানে প্রথম স্তবকে যে রাত হচ্ছে আর দ্বিতীয় স্তবকে যে সকাল হলো, এই দুটোর মধ্যে যে রাতটুকু ছিল, সেই রাতে ঘটে যাওয়া বা যা কিছু ঘটেছিল তার যে অবশিষ্টাংশ, সেটা সকালের চিত্রায়নের মাধ্যমে তিনি কিন্তু প্রকাশ করিয়েছেন। যে বিয়ারের গন্ধ, মানে রাতে বিয়ার পান হয়েছিল, বাসি বিয়ারের গন্ধ। কাদার মধ্যে পায়ের ছাপ রয়েছে, এগুলো সেই যেই পায়ের ছাপগুলো প্রাথমিকভাবে কফি স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাচ্ছে। মানে এই যে লাইনগুলো, এই লাইনগুলো পরের লাইনগুলোর সাথে যুক্ত, যেখানে পোয়েট
জীবনের সেই অপরিবর্তনীয় ধরনকে জোর দিয়ে দেখাচ্ছেন। শহরের বাসিন্দাদের সময়ের সাথে সাথে তাদের মাস্কারেড পুনরায় শুরু করার জন্য কফির প্রয়োজন। With other masquerades, that time resumes. One thinks of all the hands that are raising dingy shades in 1,000 furnished rooms. তাহলে দেখো, যেটা বলেছিলাম পরের লাইনের সাথে যুক্ত, কি বলা হচ্ছে? সকাল মানে নতুন জীবনের শুরু, কিন্তু এখানে আমরা অন্য দেখছি, নতুন জীবনের শুরু নয়। এই মানুষগুলো অনিচ্ছা সত্ত্বেও আবার একই ধরনের কাজের দিকে ঝুঁকছে, একটা রোবোটিক ওয়েতে এরা কাজ করছে, বাধ্য হয়ে, যেন এরা মেশিন, সেইটা দর্শানো হচ্ছে। মাস্কারেডস মানে ছদ্মবেশী, এটা উল্লেখ কেন করা হচ্ছে? এই যে সত্যটা, যে সময় কখনোই এগিয়ে চলে না বা অগ্রসর হয় না, সেটা তুলে ধরা হচ্ছে, যেন একই রকম চলছে চলাচলের দৃশ্যপটে, কোনো পরিবর্তন আসছে না। মানুষেরা আবারও সকাল হয়েছে, আবারও তাদের সেই গতানুগতিক রুটিনেই তারা ফিরছে, এটাই দেখা হচ্ছে। উইথ দ্য আদার মাস্কারেডস that time resumes. One think of all the hands that are raising dingy shades in 1,000 furnished room. মানে সেই শহর জীবনের একটা ধূসর চিত্র তুলে ধরা হয়েছে, একঘেয়েমি, আধ্যাত্মিক শূন্যতা এবং বাসিন্দাদের মধ্যে সেই যে বিচ্ছিন্নতা ফুটিয়ে তোলা হয়েছে। এখানে একটা নির্দিষ্ট, একটা ভয়ঙ্কর সকালের দৃশ্যের বর্ণনা করা হয়েছে। শহরের সাথে আগের রাতের নোংরা পরিণতির একটা যে বই সাদৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। দ্য মর্নিং কামস টু কনসিয়াসনেস, সকালকে ব্যক্তি হিসেবে দেখানো হয়েছে, মর্নিং কামস বলা হয়েছে, তাই তো? ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে মর্নিং এর ওপরে, মানে যা এক মাতাল মানুষের মতো যেন জেগে উঠেছে, সতেজ ভাবে নয়, নিস্তেজ ভাবে সে সচেতনতা নিয়ে উঠেছে। অফ ফেইন্ট স্টিল স্মেলস অফ বিয়ার, প্রথম সংবেদনশীল সেই বিবরণ কি দেওয়া হচ্ছে এখানে? না বাসি বিয়ারের অপ্রীতিকর একটা দীর্ঘস্থায়ী গন্ধ, মানে সেই রাতের কার্যকলাপের সেই অবশিষ্টাংশ, এবং শহুরে ক্ষয় এবং সেই ক্লান্তির ইঙ্গিত দিচ্ছে এই গন্ধ। ফ্রম দ্য সডাস্ট ট্রাম্পলেড স্ট্রিট, সেই সডাস্ট গুঁড়ো দিয়ে, সেই করাত কলের গুঁড়ো দিয়ে ঢাকা একটা নোংরা রাস্তার এই যে চিত্রটা, নোংরামি এবং মানুষের অবিরাম ক্লান্তিকর চলাচলের ওপরে আরো যেন জোর দিয়ে দেখাচ্ছে। উইথ অল ইটস মাডি ফিট দ্যাট প্রেস, নোংরা পায়ে মানে শহরবাসীর নামহীনতা এবং অমানবিকতাকে বোঝাচ্ছে। তারা যে গন্তব্যস্থলে ছুটে চলেছে, কেবল তাদের নোংরা পায়ে তারা স্থানান্তরিত হচ্ছে, সেটা তুলে ধরছে। টু আর্লি কফি স্ট্রেন্ডস, লোকেরা দ্রুত কফি খাওয়ার জন্য ছুটছে, মানে একঘেয়ে দিনের মুখোমুখি হওয়ার জন্য প্রয়োজনীয় একটা স্টিমুলেশন, মানে উদ্দীপক এখানে কফি। উইথ আদার মাস্কারেডস, শহরের জীবনকে এখানে একটা মাস্কারেড বলে চিহ্নিত করা হয়েছে, অভিনয় হিসেবে দেখানো হয়েছে, যেখানে লোকেরা তাদের শূন্য রুটিনের মধ্যে দিয়ে যাওয়ার জন্য একটা মুখোশ পরে আছে, যেন বলা হচ্ছে মাস্কারেড। মানে এই মুখোশ পরে তারা তাদের আসল যে স্যাঁতস্যাঁতে আত্মাটা, সেটাকে লুকিয়ে রেখেছে, এবং সেই মুখোশটা পরে তারা কফি খেয়ে সেই উদ্দীপকটা নিয়ে তারা যেন চাঙ্গা হয়ে যাবে, দিয়ে যাবে, কিন্তু প্রকৃতপক্ষে তো ওটা ওদের আসল রূপ নয়, ওটা মুখোশ, সেটাই বলা হচ্ছে। মুখোশ পরে মাস্কারেডস তারা স্যাঁতস্যাঁতে আত্মাটাকে লুকিয়ে রেখেছে। দ্যাট টাইমস রিজিউমস, মানে এই যে অস্তিত্বের এই যে চক্রাকার অপরিবর্তনীয় প্রকৃতি, একই নিস্তেজ রুটিনে প্রতিদিন আবার তারা শুরু করছে, এটাই বলা হচ্ছে। ওয়ান থিংস অফ অল দ্যাট হ্যান্ডস, আবার আরেকটা তুলনা বা উপমা দেওয়া হয়েছে, মানে ব্যক্তিদের কার্যকরী অংশে পরিণত করা হচ্ছে এখানে, যা তাদের একটা পরিচয়ের অভাবকে তুলে ধরছে। দ্যাট আর রেইজিং ডিঞ্জি সেটস, শহর জুড়ে লোকেরা একই সাথে তাদের অনিচ্ছাকৃতভাবে নোংরা করা, ব্যক্তিত্বহীন ভাড়া করা ঘরগুলিকে দিয়ে তাদের দিন শুরু করছে। তাদের সেই অন্ধকার ঘরগুলো, তাদের সেই অনিচ্ছাকৃত নোংরা করে রাখা ঘরগুলো, তাদের সেই ব্যক্তিত্বহীন ঘরগুলো যেগুলোতে তারা ভাড়া আছে, সেই ভাড়া ঘরগুলি দিয়ে আবার যেন তারা তাদের দিন শুরু করছে। ইন 1,000 ফার্নিশড রুমস, এই লাইনটাতে আমরা কি দেখতে পাচ্ছি? যে বিচ্ছিন্নতা, অভিন্নতা ইত্যাদির উপরে যেন এই লাইনটি জোর দিচ্ছে। অগণিত মানুষ অভিন্ন, অস্থায়ী জায়গায় বসবাস করে, তাহলে একইভাবে অর্থহীন জীবনযাপন, তাহলে জীবনযাপন করছে কিন্তু অর্থহীন, তাই বলা হচ্ছে বিচ্ছিন্নতা এবং অভিন্নতা দুটো পাশাপাশি
অপোজিট যেন সেন্স দিচ্ছে। নেক্সট দেখো, ইউ টসড আ ব্ল্যাঙ্কেট ফ্রম দ্য বেড, ইউ লে আপন ইউর ব্যাক and waited. You dozed and watched the night revealing the thousand sordid images of which your soul was constituted. তাহলে এই অংশে আমরা দেখতে পাবো যে রাতের শেষে বা ভোরের শুরুতে একজন মানুষের ব্যক্তিগত অনুভূতি এবং চিন্তা ভাবনার উপরে এখানে আলোকপাত করা হচ্ছে। এখানে দেখো ইউ মানে আপনি সম্বোধন করা হচ্ছে, আপনি সম্বোধন করে পাঠকদেরকে মানুষের জায়গায় কল্পনা করা হয়েছে, যিনি বিছানায় শুয়ে জেগে আছেন, তার মনে রাতের আঁধারের জীবনের জঘন্য নোংরা স্মৃতি এবং চিত্রগুলো ভেসে উঠছে। সকাল হলে যখন চড়ুই পাখিরা ডাক বা চড়ুই পাখির ডাক শোনা যায়, তাদের সেই কিচিরমিচির শব্দ শোনা যায়, আলো আসে, তখন মানুষ মানে তিনি দৈনন্দিন জীবনের একঘেয়ে এবং অমানবিক রুটিনের মুখোমুখি হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেন। দেখো, ইউ টসড আ ব্ল্যাঙ্কেট ফ্রম দ্য বেড। ইউ আপনি বা তুমি, রিডার্সদেরকে বলা হয়েছে জানো যে তোমরা বা তুমি বিছানা থেকে একটি কম্বল ছুঁড়ে ফেলে দিলে, মানে অস্বস্তিতে বা গরমে যেন ছুঁড়ে ফেলে দিলে। ইউ লে আপন ইউর ব্যাক অ্যান্ড ওয়েটেড, তুমি চিত হয়ে শুয়ে অপেক্ষা করছিলে বা আপনি অপেক্ষা করছিলেন, মানে ঘুমের জন্য বা সকাল হওয়ার জন্য। ইউ ডজ, তন্দ্রাচ্ছন্ন ছিলে। ওয়াচ দ্য নাইট রিভিলিং, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রাতকে উন্মোচিত হতে, সকাল হতে দেখছিলেন। দ্য থাউজেন্ড সর্ডিড ইমেজেস, হাজার হাজার নোংরা জঘন্য বা নিম্নমানের ইমেজ, ছবি বা স্মৃতি, অফ হুইচ ইউর সোল ওয়াজ কনস্টিটিউট, যা দিয়ে তোমার আত্মা গঠিত হয়েছে। তাহলে তোমার আত্মা ওই থাউজেন্ড সর্ডিড ইমেজ দিয়ে গঠিত হয়েছে। এটা একটা আধুনিক মানুষের মনের ভেতরে সেই শূন্যতা, নোংরামি, বিচ্ছিন্নতা, সেই অভিজ্ঞতাটাকে প্রকাশ করছে। তারপরে কি বলা হয়েছে, দে ফ্লিকার্ড এগেইনস্ট দ্য সেলিং। দে ফ্লিকার্ড, ওই ছবিগুলো, ওই যে থাউজেন্ড সর্ডিড ইমেজেস, দে বলতে এখানে সেই থাউজেন্ড সর্ডিড ইমেজেস কথা বলা হয়েছে। তাহলে দে ফ্লিকার্ড এগেইনস্ট দ্য সেলিং, ছবিগুলো তাদের উল্টো দিকে বা মনে দ্রুত ভেসে উঠেছিল। অ্যান্ড হোয়েন অল দ্য ওয়ার্ল্ড কেম ব্যাক, যখন সমস্ত পৃথিবী ফিরে এলো, অর্থাৎ স্বাভাবিক জীবন বা সকাল ফিরে এলো, অল দ্য ওয়ার্ল্ড বলতে সমস্ত পৃথিবী বলতে এখানে সকাল। অ্যান্ড দ্য লাইট ক্রেপ্ট আপ বিটুইন দ্য শাটার্স অ্যান্ড ইউ হার্ড দ্য স্প্যারোজ ইন দ্য গাটার্স, ইউ হ্যাড such a vision of street as the street hardly understands, sitting along the bed's edge where you curled the papers from your hair or clasped the yellow sole of feet in the palm of both soiled hands. কি বলা হচ্ছে যে দে ফ্লিকার্ড এগেইনস্ট দ্য সেলিং, ছবিগুলো ছাদের উল্টো দিকে মানে দ্রুত ভেসে উঠছিল। তাকিয়ে রয়েছে চিত হয়ে শুয়ে ছাদের সেলিং এ, সেখানে যেন তার আত্মার বা মনের সেই ছবিগুলো ভেসে উঠছে সেলিং এ, যেদিকে সে তাকিয়ে রয়েছে। বিছানাতে শুয়ে থাকলে, আমরা চিত হয়ে শুয়ে থাকলে, আমাদের চোখ খোলা থাকলে সেলিং এই চোখ যাবে, সেটাই। এবং সেখানে যেন সেই মানুষ, আধুনিক মানুষ নিজের মনের সেই নোংরা থাউজেন্ড অফ সর্ডিড ইমেজেস যেন প্রতিফলিত হচ্ছে, দেখতে পাচ্ছে। অ্যান্ড হোয়েন অল দ্য ওয়ার্ল্ড কেম ব্যাক, যখন সমস্ত পৃথিবী ফিরে এলো, মানে আবার সকাল হলো, জীবন স্বাভাবিক ছন্দে এলো। অ্যান্ড দ্য লাইট ক্রেপ্ট আপ বিটুইন দ্য শাটার্স, এবং আলো ধীরে ধীরে, ক্রেপ্ট ধীরে ধীরে মানে হামাগুড়ি দিয়ে, জানালার বিটুইন দ্য শাটার্স, জানালার সেই খড়খড়িগুলো, শাটার্স গুলো, সেগুলোর ফাঁক দিয়ে উঠে এলো, মানে সকাল হলো, সকালের আলো জানালা দিয়ে প্রবেশ করলো। অ্যান্ড ইউ হার্ড দ্য স্প্যারোজ ইন দ্য গাটার্স, নর্দমায়, গাটার বা নালার পাশে চড়ুই পাখির ডাক শুনলে বা শুনলেন, মানে প্রথাগতভাবে আমরা দেখতে পাই যে সকাল হলে এরকম কিচিরমিচির পাখির শব্দ, আলো আসে, পরিবেশের যে পাখির ডাক। ইউ হ্যাড সাচ আ ভিশন অফ দ্য স্ট্রিট, এবং সেই সময় ইউ হ্যাড সাচ আ ভিশন অফ দ্য স্ট্রিটস, রাস্তার এমন একটা ভিশন তোমার কাছে উদ্ভব হলো। অ্যাজ দ্য স্ট্রিট হার্ডলি আন্ডারস্ট্যান্ড, যা রাস্তা বা মানুষ, সাধারণ মানুষ হয়তো বুঝতেই পারে না, মানে ব্যক্তির একদম গভীর চিন্তা ভাবনা বা উপলব্ধিকে বোঝানো হচ্ছে। সিটিং অ্যালং দ্য বেডস এজ হোয়ার, বিছানার এক পাশে বসেছিলে, যেখানে ইউ কার্লড দ্য পেপার ফ্রম ইয়োর হেয়ার, যেখানে তুমি তোমার চুল থেকে কাগজগুলো খুঁজছিলে, সম্ভবত চুলে বাঁধার জন্য যে কার্লিং পেপার, সেটাই এখানে উল্লেখ করা হয়েছে। কার্ল দ্য পেপার্স ফ্রম দ্য হেয়ার, চিরুনি দিয়ে সেই চুলগুলোর থেকে সেই কাগজগুলো বের করছিলে। অর ক্লাস্প দ্য ইয়েলো সোল অফ
ফিট, অথবা তোমার পায়ের হলুদ তলগুলিকে ধরেছিলে। মানে হলুদ তল বলতে কি, রোগগ্রস্ত মানুষ। ইন দ্য পাম অফ বোথ সয়েল হ্যান্ডস, উভয় হাতের নোংরা তালুতে, মানে এটা নোংরামি, দারিদ্রতা এবং প্রতিদিনের রুটিনের সেই অমানবিক চিত্রের ইঙ্গিত দিচ্ছে। তাহলে এই অংশে আমরা রাতের শেষে ভোরের শুরুতে একজন মানুষের ব্যক্তিগত অনুভূতি, চিন্তা ভাবনা, এই সব কিছু দেখতে পাচ্ছি। সকাল হলে যখন চড়ুই পাখির ডাক শোনা যায়, আলো বাতাস আসে, তখন দৈনন্দিন জীবনের সেই একঘেয়েমি অমানবিক রুটিনের মুখোমুখি হওয়ার জন্য মানুষ যে নিজেকে প্রস্তুত করছে সেটা দেখতে পাচ্ছি। সে ঘুম থেকে উঠেছে, সে চিরুনি দিচ্ছে, কার্লিং পেপারগুলো মাথা থেকে সরাচ্ছে, তারপরে সে পায়ের নিচে দেখছে হলুদ হয়ে আছে, বিষণ্ণ মনে সেটা পর্যবেক্ষণ করছে, হাতের তালু যেন তার নোংরাই সব কিছু দেখছে। মানে সে কতটা নিস্তেজ, কতটা সে অনাগ্রহী পরের দিনটাকে রিসিভ করতে, একঘেয়েমি রুটিনে অভ্যস্ত হতে, সেই ইমেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু তাকে যেতে হবে, সে যেন রোবট, কাজ করতেই হবে। His soul stretched tight across the skies that fade behind a city block, or trampled by insistent feet at 4 and 5 and 6 o'clock, and short square fingers stuffing pipes and evening newspapers, and eyes assured of certainties, the conscience of a blackened street, impatient to assume the world. তাহলে এই অংশে এবারে আমরা কি দেখব না, এখানে সমাজের বিবেক নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, যেটা আকাশের ওপারেও প্রসারিত আত্মার মতো, কিন্তু দৈনন্দিন জীবনের একঘেয়েমি এবং মানুষের অবিরাম পায়ের চাপে সেটা পিষ্ট। এখানে আধুনিক মানুষের একটা নিশ্চিত অভ্যাস এবং ছোটখাটো কাজ, যেমন পাইপ ভরা, খবরের কাগজ পড়া বর্ণনা করা হচ্ছে, যা এক ধরনের মানসিক একটা সীমাবদ্ধতা নির্দেশ করছে। এবং এই যে দৃশ্যকল্পগুলোর দ্বারা পোয়েট যে প্রভাবিত সেটা বোঝা যাচ্ছে। এবং শেষে তিনি পাঠকদেরকে একটা ব্যঙ্গাত্মকভাবে হেসে সবকিছু ভুলে যেতে বলছেন, সেটা আমরা দেখতে পাবো। কি বলা হচ্ছে, হিজ সোল স্ট্রেচড টাইট অ্যাক্রস দ্য স্কাইস, তার আত্মা আকাশের ওপারে শক্তভাবে প্রসারিত, যেন কোনো মহৎ বা আধ্যাত্মিক অস্তিত্ব। দ্যাট ফেড বিহাইন্ড আ সিটি ব্লক, যা একটি শহরের সেই বিল্ডিং এর পেছনে ম্লান হয়ে যায়। আধ্যাত্মিক জীবনের কাছে গুরুত্ব হারিয়ে ফেলছে এখানে শহুরে জীবন। অর ট্রাম্পলেড বাই ইনসিস্টেন্ট ফিট, অথবা মানুষের অবিরাম জোরদার পায়ের চাপে পৃষ্ঠ হয়ে যায়। at 4 and 5 and 6 o'clock, বিকেল 4টা, 5টা এবং 6টার সময়, মানে কাজের শেষে মানুষের ভিড়ের সময়। and short square fingers stuffing pipes, এবং ছোট মোটা আঙুলগুলো পাইপে তামাক ভরছে, মানে দৈনন্দিন সেই অভ্যাসগুলোর কথা বলা হচ্ছে, যে এবারে যে যার পাইপ ভরছে সেটা টান। and evening newspapers and eyes, and সন্ধ্যার খবরের কাগজ এবং মানুষের চোখ। দেখো, খবরের কাগজ সকালে বেরোয়, এখানে বলা হচ্ছে যে ইভিনিং নিউজ পেপার। তাহলে এই যে শহর, এই শহরের অভ্যাস কেমন উল্টো আধুনিক জীবনের যে শহর এখানে তিনি চিত্রিত করেছেন, এর সমস্ত নিয়ম কানুন উল্টো, সব কিছু যেন অনিয়ম, বেনিয়ম এইসব। তাহলে সন্ধ্যের সেই খবরের কাগজ এবং মানুষের চোখ, মানুষ পড়ছে সন্ধ্যেবেলায় খবরের কাগজ। অ্যাসিওর্ড অফ সার্টেনটিস, নিশ্চিত বা নির্দিষ্ট কিছু নিশ্চিত বিষয়ে আশ্বস্ত চোখ, যেমন প্রতিদিনের রুটিন, জীবনের ক্ষুদ্র নিশ্চয়তা ইত্যাদি। দ্য কনসাইন্স অফ আ ব্ল্যাক অ্যান্ড স্ট্রিট, একটি কালো হয়ে যাওয়া রাস্তার বিবেক বা নৈতিকতা, মানে নোংরা বা কলুষিত, এটাই ইঙ্গিত দেওয়া হচ্ছে। ইমপেশেন্ট টু অ্যাজিউম দ্য ওয়ার্ল্ড, পৃথিবীটাকে নিজের করে নিতে একদম ইমপেশেন্ট, অধীর, মানে এই নোংরা সমাজের ক্ষমতা গ্রহণের যে আকাঙ্ক্ষা সেটাকে বলা হচ্ছে। আই এম মুভড বাই ফ্যান্সিস দ্যাট আর কার্ড, দেখো পৃথিবীটাকে নিজের করে নিতে অধীর হয়ে উঠছে, নোংরা সমাজের এই আকাঙ্ক্ষার কথা বলা হয়েছিল। এরপরে বলা হচ্ছে, আমি এমন কল্পনায় বিচলিত বা প্রভাবিত হই যা কুঁকড়ে আছে। কার্ড অ্যারাউন্ড দিজ ইমেজেস অ্যান্ড ক্লিং, মানে কি না এই ছবিগুলোর চারপাশে এবং আটকে থাকে। ক্লিং, আটকে থাকা, চারপাশে অ্যারাউন্ড। দ্য নোশন অফ সাম ইনফাইনাইটলি জেন্টল, অসীম কোমল কিছুর ধারণা। নোশন, ধারণা, ইনফাইনাইট অসীম, জেন্টল কোমল, ইনফাইনাইটলি সাফারিং থিং, অসীম দুঃখী কিছু ধারণা। সম্ভবত মানবতা বা ঈশ্বরের একটা প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হয়েছে।
wipe your hand across your mouth and laugh. আপনার মুখ জুড়ে হাত বুলিয়ে নিন এবং হাসুন। মানে এই হতাশাজনক বাস্তবতাকে বিদ্রূপ করার জন্য এটা বলা হয়েছে। The worlds revolve like ancient women gathering fuel in vacant lots. পৃথিবীগুলো প্রাচীন বুড়ি মহিলাদের মতো যেন ঘুরছে। গ্যাদারিং ফুয়েল ইন ভ্যাকেন্ট লটস, যারা পরিত্যক্ত জায়গা থেকে জ্বালানি সংগ্রহ করে, মানে যেটা পুরোপুরি অর্থহীন। আবারও পুনরাবৃত্তিমূলক যে কাজ, সেটা রেফারেন্স, নিচু কাজ করেই চলেছে। তাহলে এই যে শেষ অংশটি আধুনিক সমাজের অবস্থাটা তুলে ধরেছে, আমাদের জীবনের যে অর্থহীনতা সেটা নিয়ে কথা বলছে। কবি বলছেন সমাজের বিবেক বা নৈতিকতা দৈনন্দিন জীবনের এই যে ভিড়ে একঘেয়ে রুটিনে হারিয়ে গেছে। মানুষ ছোট ছোট বা ছোটখাটো কাজেই ব্যস্ত হয়ে পড়ছে, বড় কোনো উদ্দেশ্যই নেই মানুষের মধ্যে। আর শেষের দিকে এসে তিনি বিদ্রূপ করে তাই বলেছেন, এই সব ভুলে হেসে ওঠো, কারণ পৃথিবীটা যেন কিছু বৃদ্ধ মহিলার মতো ঘুরেই চলেছে, যারা কেবল আবর্জনার স্তূপ থেকে জ্বালানি কুড়িয়ে বেড়াচ্ছে। অর্থাৎ জীবনটা তাদের অর্থহীন, পুনরাবৃত্তিমূলক কাজ ছাড়া আর তাদের কাছে কিছুই করার নেই। এটাই এখানে বোঝানো হচ্ছে। এই যে গ্যাদারিং ফুয়েল ইন ভ্যাকেন্ট লটস, যারা পরিত্যক্ত জায়গা থেকে কাঠ কুড়িয়ে বেড়ায়, মানে অর্থহীনতাকে রিপ্রেজেন্ট করছে, পুনরাবৃত্তিমূলক কাজকে রিপ্রেজেন্ট করছে, এটাই আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্রিলিউডস কবিতাটি আধুনিক শহরে জীবনের একটা ধূসর হতাশাবাদী চিত্র তুলে ধরেছে। এটা 4টা খণ্ডে বিভক্ত আমরা দেখলাম। মূলত একঘেয়েমি, বিচ্ছিন্নতা, আধ্যাত্মিক শূন্যতা এবং জীবনের অর্থহীনতাকে কেন্দ্র করে এটা রচিত হয়েছে। প্রথম ভাগে আমরা সন্ধ্যার দৃশ্য দেখতে পেলাম। শীতের সন্ধ্যা, চারপাশের পরিবেশ নোংরা, রাস্তায় শুকনো পাতা, খবরের কাগজ উড়ছে, বৃষ্টি হচ্ছে, ক্লান্ত ঘোড়া দাঁড়িয়ে আছে। শহরে জীবনের একঘেয়েমি বিষণ্ণ পরিবেশকে ফুটিয়ে তুলেছে। দ্বিতীয় ভাগে আমরা কি দেখলাম? সকালের রুটিন। সকালের সূচনা হচ্ছে বাসি বিয়ারের গন্ধ, সেই করাত কলের সেই গুঁড়োগুলো রাস্তায় পড়ে রয়েছে, সেই রাস্তার ওপর দিয়ে মারিয়ে যাচ্ছে মানুষ, তাদের পায়ের নিচে ওগুলো জড়ে যাচ্ছে। কফি স্ট্যান্ডের দিকে বা কফি দোকানের দিকে মানুষ ছুটে চলেছে। সবাই যেন একই ছদ্মবেশ পড়ে আছে, মানে কেউ ইন্টারেস্টেড নয়, তবুও রোবটের মতো তাদেরকে তাদের ইচ্ছেহীনতার বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, যা আধুনিক জীবনের নামহীনতা, অর্থহীন রুটিন জীবনকে বোঝাচ্ছে। তৃতীয় বিভাগে আমরা কি দেখতে পাচ্ছি না, এখানে একজন ব্যক্তিগত মানুষের উপলব্ধি দেখানো হচ্ছে, ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলা হয়েছে, যিনি বিছানায় শুয়ে জীবনের নোংরা স্মৃতিগুলো মনে করছেন। সকালের আলো ফোটার সাথে সাথে তিনি বুঝতে পারছেন সবাই একরকম নোংরা অমানবিক জীবনযাপন করছে এবং বাস্তবতাকে মেনে নিয়ে দিন শুরু করছে। এবং শেষে চতুর্থ প্যারাগ্রাফে আমরা কি দেখছি না, এখানে সমাজের নৈতিকতা এবং জীবনের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। দৈনন্দিন ব্যস্ততার ভিড়ে মহৎ কিছু হারিয়ে গেছে সেটা দেখানো হচ্ছে। এবং কবি বিদ্রূপ করে বলেছেন শেষে, সব ভুলে যাও, হেসে ওঠো, কারণ পৃথিবীটা কেবল অর্থহীন ভাবে ঘুরে চলেছে। কার মতো? পুরনো মহিলাদের মতো, যারা আবর্জনা কুড়িয়ে বেড়ায় এবং এই কুড়িয়ে বেড়ানো ছাড়া এদের আর কোনোই উদ্দেশ্য নেই। তাহলে সামগ্রিকভাবে এই কবিতাটা আধুনিক জীবনের বা আধুনিক শহরের যান্ত্রিক জীবন এবং মানুষের ভেতরের শূন্যতাটাকেই চিত্রিত করছে। একটা হতাশাবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা এই কবিতাটা রচিত সেটা বুঝতে পারছি। আশা করি টি.এস. ইলিয়টের প্রিলিউড সবাইকে বোঝাতে পেরেছি। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরবর্তী ক্লাসে পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের সিলেবাসের অন্তর্গত আরও একটি গুরুত্বপূর্ণ টপিক। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কেউ ভুলবে না।